কাগজে কলমে প্রায় 1500 গাড়ি থাকলেও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন রুটে বিআরটিসির সচল গাড়ির সংখ্যা প্রায় 1000। এই গাড়িগুলোর আয়ের টাকা থেকে দেয়া হয় প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের বেতন। অভিযোগ রয়েছে, গাড়ি ভাড়া থেকে যে টাকা আয় হয় তার বড় একটি অংশ জমা হয় না বিআরটিসির ফান্ডে। নিজস্ব চালক থাকলেও নেই প্রয়োজনীয় কন্ট্রাক্টর, ফলে অধিকাংশ গাড়িতে নিজেদের পছন্দ মতো কন্ট্রাক্টর নিয়োগ দেয় চালকরা। দুজনের যোগ সাজসে কম ট্রিপ এবং কম যাত্রী দেখিয়ে ভাড়া থেকে আয় করা টাকা নিজেদের পকেটে পুরে নেওয়া হয়। তবে টাকা আত্মসাৎ বিষয়ে পরস্পরকে দোষারোপ চালক ও ডিপো ম্যানেজারদের। 3 মাসের বেতন বাকি পড়ছে। 3 টিপের 2 টিপ দেখা না এটা আমাদের ইয়ে নেই। অন্য ডিপোতে আছে কিনা তা আমি বলতে পারি না। এটা ভাই হেড অফিসের ব্যাপার, এটা আমাদের কোনো অফিসাররা কি করে না করে আমরা জানি না। কালেক্টর যারা, তারা যেহেতু বাইরের লোক, তাদের কাছ থেকে এতটা স্বচ্ছতা পাওয়ার সম্ভাবনা অনেক সময় কম থাকে। এমনও দেখা যায় যে ড্রাইভার তাদের কাছে ভাড়া কাটার দায়িত্ব দিয়ে তো সেই স্ট্রাইকে বসা, ওরা ভাড়া কেটে রাস্তা থেকে নেমে চলে গেছে ড্রাইভারটারই বাইরে। এর আগে একাধিকবার বিআরটিসির কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে। 21 ডিপোর সব ম্যানেজারকে একযোগে বদলিও করা হয়েছে, কিন্তু মেলেনি সমাধান। আয়ের টাকার সঠিক হিসেব না পাওয়ার কারণ হিসেবে নিজেদের লোকবল সংকট এবং রাজধানীর যানজটকে দায়ী করছেন কর্তৃপক্ষ। ঢাকা শহরের অবস্থানটা ওদেরকে সুযোগটা করে দেয়। যেমন ঢাকা শহরে যানজট হয়, প্রতিদিন যে যানজট হয় তাও না, প্রতিদিন একই রকম যানজট হয় তাও না, কিন্তু তাদের কাছে প্রশ্নের উত্তর রয়েছে আজকে যানজটের জন্য 2টা ট্রিপ হয়েছে, 1টা ট্রিপ হয়নি। এখন আমাদের যে ডিপো ম্যানেজাররা আছে তারা যদি অনিয়মও করে, আমি তাকে এক ডিপো থেকে আরেক ডিপোতে পাঠাতে পারবো, কিন্তু নতুন লোক, আমার কোনো রিপ্লেসমেন্ট নেই। আগে মাসে বিআরটিসির বেতন বাবদ খরচ 3,20,00,000 টাকা হলেও নতুন পে স্কেল কার্যকর করার পর বর্তমানে বেতন বাবদ দিতে হয় প্রায় 7 কোটি টাকা। ক্রমাগত লোকসানে থাকা প্রতিষ্ঠানটি বাঁচাতে সরকারের কাছে 54 কোটি টাকা চাওয়া হলেও আপাতত 1 বছরের জন্য 21 কোটি টাকা চেয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। অভিযোগ রয়েছে, বিআরটিসির সব ধরনের দুর্নীতির কেন্দ্রে রয়েছে সারা দেশে ছড়িয়ে থাকা এ ধরনের 21টি ডিপো। অভিযোগ প্রমাণিত হলে এক ডিপোর ম্যানেজারকে বদলি করে পাঠানো হয় অন্য ডিপোতে। আর নতুন কর্মস্থলে তিনি নতুন করে শুরু করেন দুর্নীতি। ফলে স্থায়ী কোনো সমাধান না আসায় অর্ধ শতাব্দীরও পুরনো রাষ্ট্রীয় সংস্থাটি লাভের মুখ দেখছে না কিছুতেই।